আজ আরাফার দিন হজের মূল আনুষ্ঠানিকতা চলছে। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। এদিকে ঈদের শেষ মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। অন্যদিকে ঈদের প্রস্তুতি নেই গাজায়। ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত কমপক্ষে শতাধিক ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রে প্রবেশে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইউক্রেন ও ইরান ইস্যুতে পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপ, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। হজের দ্বিতীয় দিন বা মূল হজের দিন আজ। নিয়ম অনুযায়ী 9 জিলহজ পালন করা হয় হজের মূল আনুষ্ঠানিকতা। নিয়ম মেনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছেছেন মুসল্লিরা। তবে তীব্র তাপদাহের কারণে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সবাইকে তাঁবুতে থাকার পরামর্শ দিয়েছে সৌদি প্রশাসন। হজের মূল আনুষ্ঠানিকতার বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। ফজরের পর মিনা থেকে রওনা হয়ে আরাফাতের ময়দানে পৌঁছান মুসল্লিরা। আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন তারা। আরাফাতের ময়দানের এই অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমায়দ, যা 34টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে। এবার তীব্র তাপদাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সন্ধ্যায় মাগরিবের নামাজ না পড়ে হজযাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ 1 আজান ও 2 ইকামতে ধারাবাহিকভাবে আদায় করবেন। মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। শয়তানকে মারার জন্য 70টি ছোট পাথর সংগ্রহ করতে হয়। 10 জিলহজ ঈদুল আজহার দিন বড় জামারায় শয়তানকে 7টি পাথর মেরে কোরবানি করবেন তারা। কোরবানির পর মাথা মুন্ডন বা চুল ছাঁটার মাধ্যমে ইহরাম ত্যাগ করা হয়। এরপর স্বাভাবিক পোশাক পরা যায়। পরে সম্ভব হলে মক্কায় ফিরে কাবা শরীফ তাওয়াফ করবেন। আগামী 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখেরও বেশি মুসল্লি। আফসানা শাওন, 71। হজের মূল আনুষ্ঠানিকতা দেখতে এবারে সরাসরি যুক্ত হচ্ছে আরাফাতের ময়দানে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজ 9 জিলহজ ফজরের পর থেকেই কিন্তু আরাফাতের ময়দানের উদ্দেশ্যে মিনা থেকে রওনা হয়েছেন মুসল্লিরা। যদিও আজ তীব্র তাপদাহ রয়েছে, যার কারণে মুসল্লিদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার যে পরামর্শ দিয়েছে সৌদির হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসল্লিরা তীব্র রোদ উপেক্ষা করেই তারা বেরিয়েছেন তাঁবু থেকে। এবং সন্ধ্যায় মাগরিব নামাজ না পড়ে হজযাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে এরপরে মাগরিব এবং এশার নামাজ 1 আজান এবং 2 ইকামতে ধারাবাহিকভাবে আদায় করে নেবেন।
হজের মূল আনুষ্ঠানিকতার খানিকটা আমরা দেখছিলাম। মধ্যপ্রাচ্যে সৌদি, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশে শুক্রবার পালিত হবে ঈদুল আজহা। শেষ মুহূর্তে জমে উঠেছে কুয়েতে পশুর হাটের বেচাকেনা। প্রবাসীদের বাসাবাড়িতে ব্যবস্থা না থাকায় কোরবানির পশু কিনে খামারেই রেখে আসতে হয়, যার কারণে ঈদের আগেই কোরবানির পশু কেনেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। কুয়েত থেকে সাদেক রিপনের তথ্য ছবিতে বিস্তারিত। কুয়েতের কাবাদ, সেফদি, জাহারা, আবদালি সহ সরকারিভাবে নির্ধারিত স্থানে পশু বেচাকেনা হয়। দেশটির বিভিন্ন স্থান থেকে এসে পছন্দের পশু কিনে নিয়ে যায় ক্রেতারা। এখানে পাওয়া যাচ্ছে কুয়েত, সৌদি, ইরান, সোমালিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দুম্বা, গরু ও ছাগল। তবে সেটা প্রয়োজনের তুলনায় কম। এখানকার খামারগুলোর মালিক কুয়েতি হলেও বেশিরভাগ দেখাশোনা ও বেচাকেনা করেন বাংলাদেশি ও মাসুরি নাগরিকরা। সবচেয়ে বেশি গরু বিক্রি হয় আমাদের এখানে কোরবানির জন্য। বেশিরভাগ আমাদের বাঙালি ভাইরা কিনে, হিন্দি পাকিস্তানি সীমিত কিনে, কিন্তু গরুর মাংস বেশি খায় আমাদের বাঙালিরাই। মাহালে 300-400 গরু বিক্রি হয় একটাতে। আমাদের গরুগুলো উন্নত মানের, দেখেন ভালো গরু সোমালি। আমরা যতটুকু চেষ্টা করি, বাঙালি যারা আসে আমাদের দেশি ভাইরা ভালো গরু দেওয়ার জন্য চেষ্টা করি। কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। গরু 250 দিনার থেকে শুরু করে 1500 দিনারে বিক্রি হয়। দুম্বা বিক্রি হয় 85 দিনার থেকে 250 কুয়েতি দিনারে। উট বিক্রি হচ্ছে 200 থেকে 500 দিনারে। প্রতিদিনে 420 টাকা। আর আপনার পিছনেরটা এগুলোটা হচ্ছে 400 টাকা। কুয়েতে দিনে 400। বাংলাদেশের মতো যেখানে সেখানে পশু রাখার অনুমতি নেই কুয়েতে। তাই সবাই চেষ্টা করে ঈদের আগের দিন বিকেলে কিংবা ঈদের দিন সকালে পশু নিয়ে যেতে। অনেকে আবার 4-5 দিন আগে কিনলেও খামারে রেখে যায়। মনিরুজ্জামান বাবু, 71। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে বিশ্বজুড়ে কোরবানির আয়োজন চলছে। সামর্থ্যবানরা কোরবানির পশু কেনায় ব্যস্ত থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক চাপে অনেকেই এবার পিছিয়ে, যেমনটা দেখা গেছে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কোরবানি হাটে। আগের মতো ক্রেতার ভিড় নেই, তাই হতাশ সেখানকার বিক্রেতারাও। তবে ভারতে দেখা গেছে এর বিপরীত চিত্র। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ইন্দোনেশিয়ার কোরবানির পশুর বাজারে বেচাকেনা নিয়ে হতাশ বিক্রেতারা। অর্থনৈতিক চাপে তাদের পশু বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একই অবস্থা দেশটির পশ্চিম জাভা প্রদেশের পূর্ব আকার্টার সিওয়ারেং বাজারের ব্যবসায়ীদেরও। আগামী 6 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। গেল বছরের এই সময় প্রায় 100টি গরু বিক্রি করতে পেরেছি, তবে এবছর এখনো সেই সংখ্যায় পৌঁছাতে পারিনি। পাকিস্তানের কোরবানির পশুর হাটের চিত্র অনেকটা একই রকম। ঈদুল আজহা উপলক্ষে পশুর দাম বাড়ার কারণে অনেকটাই হতাশ পাকিস্তানিরা। করাচির সবচেয়ে বড় পশুর হাটে গেল বছরের তুলনায় বেশি দামে গরু, ষাঁড় ও উট বিক্রি হচ্ছে। এবারের ঈদের বাজারে পশুর দাম আকাশ ছোঁয়া। আপনার পছন্দের একটা প্রাণীর দাম যদি হয় 3 লাখ রুপি, সেখানে বিক্রেতারা দাবি করে 7 থেকে 10 লাখ রুপি পর্যন্ত। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি কোরবানির হাটে। সেখানে সবচেয়ে কম দামে 15,000 রুপিতে গরু মিলছে, আবার 2,70,000 রুপিরও গরু রয়েছে। এছাড়া 50,000, 30,000 রুপিতেও কোরবানির গরু বিক্রি হচ্ছে। তাই সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন ক্রেতারা। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের অধিবাসীদের। গেল বছর আমি কোরবানি দিতে পেরেছিলাম, তবে এবছর আমার কাছে খাওয়ার অর্থই নেই। সকাল থেকে বাজারে ঘুরে বেড়াচ্ছি, তবুও কম দামে কোরবানির জন্য ভেড়া খুঁজে পাচ্ছি না। অর্থনৈতিক মন্দা হোক আর যাই হোক, মুসলিমরা ঈদুল আজহায় সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করেন। ঋতু সাহা, 71। গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে একমাত্র ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
15 সদস্যের পরিষদের বাকি 14 দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র তাতে আপত্তি জানায়। প্রস্তাবে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির কথাও বলা হয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসনের বক্তব্য যুদ্ধবিরতির আহ্বান সরাসরি বন্দী মুক্তির সাথে যুক্ত নয়। এ কারণে এটি তাদের কাছে অগ্রহণযোগ্য। ভোট শুরুর আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডোরোথি শে জানান, ইসরায়েলকে আত্মরক্ষার অধিকার দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপের মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 97 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 শতাধিক। এতে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা 54,600 ছাড়িয়ে গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল দেশের স্বার্থের শতভাগ বিরোধী। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের দেয়া মূল শর্ত প্রত্যাখ্যান করে তিনি একথা বলেন। খামেনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শত্রুরা এখন এদিকেই নজর দিচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতির আত্মনির্ভরশীল চেতনা ও নীতির সাথে সাংঘর্ষিক। গত শনিবার ওমান নতুন পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব ইরানকে জানায়, তবে তেহরান বলেছে তারা তাদের দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। তাদের কাছে থাকা উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাবও ইরান মানবে না বলে জানিয়েছে। বিশ্বের 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেন। পাশাপাশি আরও 7টি দেশের নাগরিকদের ওপর কঠোর ভ্রমণ বিধি নিষেধ কার্যকর করা হয়েছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার এই ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া এই আদেশ কার্যকর হবে আগামী সোমবার থেকে। যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের। এছাড়া অতিরিক্ত বিধি নিষেধ আরোপ করা হয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টাগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের ওপর। সম্প্রতি কলোরাডোর বোল্ডারে যা ঘটেছে এই ধরনের ঘটনা প্রমাণ করে ঠিকমতো যাচাই না করে বিদেশিদের ঢুকতে দেওয়াটা আমাদের জন্য কতটা বিপজ্জনক। ইউরোপে যা ঘটেছে আমরা তা আমেরিকায় হতে দেব না। আমরা এমন কোনো দেশের জন্য খোলা দরজা নীতিতে অভিবাসী নিতে পারি না যাদের সঠিকভাবে যাচাই ও পর্যবেক্ষণ করা সম্ভব নয়। যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের আমরা আমাদের দেশে ঢুকতে দেব না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষায় আমাকে এই পদক্ষেপ নিতে হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা ও ইরান ইস্যুতে তাদের আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ায় যে ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন তার জবাব দেওয়ার কথা জানিয়েছেন পুতিন। ট্রাম্প আরও বলেন, এই ফোনালাপে ইরান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। সেখানে পুতিন ইঙ্গিত দেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় তিনি সহায়তা করতে প্রস্তুত। তবে প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই ফোনালাপ তাৎক্ষণিকভাবে শান্তি নিয়ে আসবে না বলেও সতর্ক করেছেন ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প এক বক্তব্যে পুতিনকে শান্তি আলোচনার জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, পুতিনের সাথে সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে উভয় পক্ষ যেন নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়। জেলেনস্কি জানান, ইউক্রেন যে কোনো দিন ইস্তাম্বুল, সুইজারল্যান্ড কিংবা ভ্যাটিকানে পুতিনের সাথে এই বৈঠকে বসতে প্রস্তুত। ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেন ফর্মকে দেয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়ার বর্তমান প্রতিনিধি দল যুদ্ধবিরতির পক্ষে নয়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আইপিএল এর শিরোপা উৎসব অনুষ্ঠানে পদদলিত হয়ে 11 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 50 জন। আর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরসিবি ট্রফি জয় উপলক্ষে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল তাতে অংশ নিতে লাখো লোক উপস্থিত হলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন প্রয়োজনের তুলনায় পুলিশ কর্মীর সংখ্যা ছিল অনেক কম, ফলে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় তাদের। এরপর স্টেডিয়ামের গেট খোলার সাথে সাথে অসংখ্য মানুষ দ্রুত ভিতরে যাওয়ার চেষ্টা করেন, তখনই এই দুর্ঘটনা ঘটে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।